চলো শুরু করা যাক। আজকের ডেট কত? 20 তারিখ। আজকে হচ্ছে 20 তারিখ। আমরা পড়ছিলাম গাউস থিওরেম, গাউসের উপপাদ্য আমরা পড়ছিলাম, এবং এগুলো দিয়ে তোমরা অনেক প্রবলেমও করেছো। আমরা আজকে গাউসের উপপাদ্যের যে জায়গাগুলো আমরা পড়েছিলাম, সেটা হচ্ছে যে উপপাদ্যটা কিরকম গাউসের। খুব ডিটেলসে না গিয়ে আমরা বলতে পারি যে এটা যদি একটা বদ্ধ তল হয়, যেটার নাম ধরে নাও এস, এর মধ্যে যদি কোনো আধান থাকে কিউ, তাহলে এই তলের মধ্যে দিয়ে যে মোট ফ্লাক্সটা বেরোবে, টোটাল যে মোট বলরেখা যেটা বেরোবে, তড়িৎ ফ্লাক্স, এই বলরেখার সংখ্যা ফাই সমান হচ্ছে ইন্টিগ্রেটেড ই ডট ডিএস। কারণ আমরা জেনারেল কেস লিখছি, এখানে আমরা ধরে নিচ্ছি যে তলের প্রতিটা পয়েন্টে ই সেম নাও হতে পারে, ই এর ডাইরেকশন আলাদা হতে পারে, ই এর ম্যাগনিটিউড আলাদা হতে পারে, সেই জন্য আমরা ই ডট ডিএস ব্যবহার করেছি। এবং গাউসের উপপাদ্য বলছে যে এই যে ই ডট ডিএস, এটা সমান হচ্ছে কিউ এনক্লোজড বাই ইপসাইলন নট। যদি শূন্য মাধ্যমের কথা বলি, যদি অন্য কোনো মাধ্যম হয় তাহলে এটা হবে ইপসাইলন। কিউ এনক্লোজ বলতে বোঝাচ্ছে যে এস এর অভ্যন্তরে থাকা আধান, অভ্যন্তরে থাকা আধান। এই এই গাউসের আমরা উপপাদ্যে অনেকগুলো জিনিস প্রমাণ করেছি। সেটা হচ্ছে যে বাইরে যদি কোনো আধান থাকে, এখানে যদি আমাদের সারফেসটা হয় এস সারফেস হয়, তাহলে সেক্ষেত্রে নেট যে ফ্লাক্স থাকে সেটা হয় শূন্য। ভেতরে যদি আধান থাকে, যদি ধরে নাও এরকম একটা সারফেস হয়, এই সারফেসের ভেতরে যদি আধান থাকে, কোনো একটা কিউ আধান থাকে, তাহলে এখানকার ফাই নেটটা হয় গাউসের উপপাদ্য অনুযায়ী কিউ বাই ইপসাইলন নট। শূন্য মাধ্যমে করছি। যদি যদি আমরা দেখি যে একটা বিন্দু উৎসের জন্য, যেখানে কিউ আধান আছে, তার থেকে আর দূরত্বে কোনো একটা পয়েন্ট পি বিন্দু যদি হয়, সেই পি বিন্দুতে যদি আমরা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করি, তাহলে এই গাউসের উপপাদ্যের প্রয়োগ করে, এখানে প্রয়োগ আমরা করতে শুরু করেছিলাম, এর অ্যাপ্লিকেশন প্রয়োগ করে আমরা ক্যালকুলেট করে দেখেছি যে ই সমান হয় 1/4 পাই ইপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার, যেটা আমাদের নর্মাল কুলম্ব সূত্র থেকে আমরা পাই। নেক্সট আমরা দেখেছি যে কোন একটা রেখা যদি, লাইন অসীম দীর্ঘ ঋজু আহিত তার যদি থাকে, এবং তার এইদিকে ইনফিনিটি, এইদিকে ইনফিনিটি, সেখান থেকে যদি আমার কোনো একটা আর দূরত্বে কোনো বিন্দু থাকে পি বিন্দু, সেই পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা আমরা পেয়েছিলাম 1/4 পাই ইপসাইলন নট 2 ল্যামডা বাই আর, যেখানে ল্যামডাটা হচ্ছে চার্জ পার ইউনিট লেংথ। সুষমভাবে এখানে থাকবে, সুষমভাবে। সুষমভাবে না থাকলে ইন্টিগ্রেশনটা আলাদা হবে। সেক্ষেত্রে আমাদের পুরো গ্রস যেমন প্রসেস আছে সেই প্রসেস আমাদের করতে হবে। তাহলে এখানে ল্যামডা মানে হচ্ছে প্রতি দৈর্ঘ্যে বা একক দৈর্ঘ্যে আধান, একক দৈর্ঘ্যে আধান। তাহলে একটা হলো বিন্দু, একটা হলো লাইন। তারপর আমরা গেছিলাম প্লেনে, একটা প্লেন নিয়েছিলাম। এই প্লেনের ক্ষেত্রে আমরা দু ধরনের কেস আলোচনা করেছিলাম। একটা হচ্ছে আধান দিয়ে তৈরি প্লেন, আধান দিয়ে তৈরি একটা অসীম সমতল। তার ক্ষেত্রে আমরা দেখেছি ইলেকট্রিক ফিল্ড এটা দূরত্বের উপর নির্ভর করে না, এর ফর্মুলা দাঁড়িয়েছে দিস বাই 2 ইপসাইলন নট, এবং এই ইলেকট্রিক ফিল্ডটা ই ডাজ নট ডিপেন্ড অন আর।
কত দূরে আমি তড়িৎ ক্ষেত্র মাপছি তার উপর নির্ভর করে না, প্রতিটা পয়েন্টে কিন্তু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সেম। এবং এখানে মনে রাখবে এই যে সিগমাটা রয়েছে এটা কিন্তু সুষম। সুষম আর একটা জিনিস পড়েছিলাম এর সাথে, যে আহিত, সুষমভাবে আহিত, সুষমভাবে আহিত ধাতব সমতল, যেটাও হচ্ছে অসীম, বেশ বড়। অসীম মানে বেশ বড়। তার ক্ষেত্রে আমরা ক্যালকুলেট করে দেখেছিলাম যে এর ক্ষেত্রে ই সমান হয় সিগমা বাই ইপসাইলন নট। কারণ ধাতুর ক্ষেত্রে ভেতরে কোনো আধান থাকে না, তাই ধাতুর একদিকে কেবলমাত্র একটা ঢাকা দিলেই কিন্তু আমার সেক্ষেত্রে তড়িৎ ফ্লাক্স পুরোটা আমরা কভার করতে পারি এবং বদ্ধতল তৈরি করতে পারি। এইটুকু পর্যন্ত করেছিলাম। এটাও কিন্তু এক্ষেত্রেও কিন্তু এটা আর এর উপর নির্ভর করে না। তার মানে আমরা দেখতে পেলাম কি, বিন্দু উৎসের ক্ষেত্রে পয়েন্ট সোর্স যদি হয়, পয়েন্ট সোর্স বিন্দু উৎস মানে হচ্ছে একটা বিন্দুতে আধান আছে, তার ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে প্রপোর্শনাল টু 1/r²। যদি আমরা ইনফাইনাইট লাইন সোর্স ধরি, ইনফাইনাইট লাইন সোর্স, একটা লাইনের মধ্যে আধান রয়েছে, তার ক্ষেত্রে আমরা দেখলাম ইলেকট্রিক ফিল্ড ইজ প্রপোর্শনাল টু 1/r। আর যদি আমরা ধরি ইনফাইনাইট প্লেন, ইনফাইনাইট প্লেন সেটা ধাতু হোক বা আধান দিয়ে তৈরি হোক, এই দুটো ক্ষেত্রেই আমরা দেখেছি ই ডাজ নট ডিপেন্ড অন দূরত্ব, আর এর উপর ডিপেন্ড করে না। তার মানে ই ইজ প্রপোর্শনাল টু r⁻0। এইটুকু আমরা আগের দিন পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব একটা গোলক সম্বন্ধে। সেই গোলকের অনেক প্রবলেম তোমরা অলরেডি করে পাঠিয়েছো, তবুও আমরা এটাকে একটু টুক করে ডিসকাস করে নিই, তাহলে আমাদের পুরো জিনিসটা কমপ্লিট হবে এবং এখানে গ্রাফ ফ্রাফ গুলো আমরা ড্র করব। এবার আমরা করব আহিত গোলক। এর ক্ষেত্রে আমরা অনেকগুলো কেসে প্রথম ভাঙবো। নাম্বার 1 হচ্ছে, ফার্স্ট আমরা করব নিরেট গোলক। এই নিরেট গোলককে আমরা দুভাগে ভাগ করব। একটা হচ্ছে আধান দিয়ে তৈরি নিরেট গোলক, নিরেট গোলক যেটাকে আমরা বলতে পারি অপরিবাহী, এবং আধান সুষমভাবে বন্টিত। আধান গোলকের আয়তনে সুষমভাবে বন্টিত। এই একটা কেস আলোচনা করতে পারি, এটা হচ্ছে একের এ। একের বি যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে নিরেট আহিত নিরেট ধাতব গোলক। এটা হচ্ছে একের বি। 2 নাম্বার কেসে আমরা আলোচনা করব ফাঁপা গোলক। ফাঁপা গোলককে আমরা বলতে পারি খোলক, এটাকে খোল বলতে পারি, খোলক। ইংরেজিতে এটাকে বলা হয় স্ফেরিক্যাল, স্ফেরিক্যাল সেল। এটাকে বলা হয় সলিড স্ফিয়ার। তো এটাকে কখন ফাঁপা গোলক, কেউ খোলক এরকম নাম দেয়। তার ক্ষেত্রেও আমরা 2 এর এ পড়ব। একটা হচ্ছে আধান দিয়ে তৈরি, 2 নাম্বার যেটা আমরা পড়ব 2 এর বি যেটা, সেটা হচ্ছে ধাতব খোলক। এই কটা জিনিস আমরা আলোচনা করলে মোটামুটি আমাদের চ্যাপ্টারের আলোচনা মোটামুটি শেষ হবে। তার সাথে একটা ছোট্ট জিনিস এরপরে আমরা ডিসকাস করবো। আগে এইগুলো আমরা ডিসকাস করে নিই। এগুলো খুব ইজি, প্রচন্ড ইজি। এর মধ্যে কোনো রকম কোনো কনফিউশন নেই। কেবলমাত্র 1A টা হচ্ছে এইটা হচ্ছে কেবলমাত্র একটু ক্যালকুলেশন করতে হবে।
বাদ বাকিগুলো আমাদের খুব ইজিলি হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে 1A দিয়েই শুরু করি। 1A, কেস নাম্বার 1A। কি কেস? এই কেসে আমরা দেখছি যে একটি সুষমভাবে সুষমভাবে আহ সুষমভাবে গোলকের মধ্যে আধান রয়েছে। মানে এই যে গোলকটা আমরা দেখতে পাচ্ছি, ধরে নাও এর আর ব্যাসার্ধ, এর মধ্যে আধান অলরেডি ভেতরে রয়েছে, যেটা সুষমভাবে। এটা কিন্তু বৃত্ত নয়, এটা হচ্ছে গোলক, এটা 3D গোলক। তাহলে এবার এই যে গোলকটা সুষমভাবে যখন বলছে, তাহলে এখানে আধানের যেমন ধরে নাও একটা বিন্দু আধান ছিল, কোনো কিছু ধরার দরকার ছিল না। যখন রৈখিকভাবে আধান বন্টিত ছিল তখন আমরা একক দৈর্ঘ্যে আমরা আধান নিয়েছি। যখন সুষম তলে আধান বন্টিত ছিল তখন আমরা ধরেছি একক ক্ষেত্রফলে আধান। তাহলে এক্ষেত্রে আমরা কি ধরবো? এটা যেহেতু একটা আয়তনের মধ্যে রয়েছে, সেখানে আধান বন্টিত আছে, তাহলে আমরা এটাকে কি ধরতে পারি বলো? তাহলে এখানে আমরা ধরবো একক আয়তনে আধান। একক আয়তনে আধান, এই আধানটাকে আমরা ধরছি ধরে নাও রো। নিয়ে আমরা এক্ষেত্রে তিনটে কেসে আলোচনা করব। নাম্বার 1 কেস হচ্ছে অভ্যন্তরে, নাম্বার 2 কেস হচ্ছে সারফেসে উপরিতলে, আর নাম্বার 3 কেস হচ্ছে বাইরে। তাহলে আমাদের যে পি বিন্দুর কথা আমরা আলোচনা করছি, পি বিন্দু, যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্র আমরা মাপছি, সেই পি বিন্দুটা একবার ধরবো অভ্যন্তরে, একবার ধরবো বাইরে, একবার ধরবো উপরিতলে। তাহলে প্রথমে আমরা অভ্যন্তরের কেসটা ডিসকাস করি। অভ্যন্তরের কেস ডিসকাস করতে গেলে তাহলে আমাকে এই জিনিসটা আবার আঁকতে হবে। ধরে নাও এই হচ্ছে আমার গোলক, এর হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে আর, আর পি বিন্দুটা হচ্ছে ধরে নাও এরকম কোন একটা জায়গায় পি বিন্দুটা আছে, যার দূরত্ব কেন্দ্র থেকে হচ্ছে ছোট হাতের আর। তাহলে দেখো এই ও বিন্দুর সাপেক্ষে আমরা ছোট হাতের আর ব্যাসার্ধেরও একটা গোলক কিন্তু ড্র করে নিতে পারি। এই গোলকটা ড্র করে নিতে পারি, এবং এখানে যে সারফেসটা হবে সেই সারফেসটা আমার এখন গাউসীয় তল। তাহলে এই যে টোটাল যে আধান এখানে আছে, কিউ আধান যেটা আছে টোটাল, সেই কিউ আধানের একটা কিছু অংশ এই ছোট্ট ছোট্ট অংশের মধ্যে থাকবে, সেই আধানটুকুই আমার হবে কিউ এনক্লোজড। বাদ বাকি বাইরের কোনো আধানের জন্য গাউসের ল কোনো কন্ট্রিবিউট করবে না ফ্লাক্সে। তাহলে সেক্ষেত্রে আমরা ইকুয়েশনটা কি লিখবো? এই গাউসীয় তলটাকে আমরা নাম দিচ্ছি ধরে নাও এস। যেখানেই আমি ক্যালকুলেট করব, পি বিন্দু যেখানে থাকবে, কেন্দ্র থেকে পি বিন্দুর যা দূরত্ব, সেই দূরত্বের ব্যাসার্ধ নিয়ে আমরা এই ক্ষেত্রে গোলক অঙ্কন করব। যদি ভেতরে থাকে তাহলে সেই গোলকটা হবে যে গোলকের মধ্যে সুষমভাবে আধান বন্টিত আছে তার চেয়ে ছোট গোলক। যদি সারফেসে আমি করি তাহলে সমান সমান হবে, যদি আমি বাইরে করি তাহলে আমি বেশি পরিমাণ আহ বড় একটা গাউসীয় গোলক আমরা পাবো। তাহলে এক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কি দাঁড়াবে? এক্ষেত্রে আমাদের ফর্মুলাটা দাঁড়াবে, এই হচ্ছে আমার পুরো গোলকটা, এখান থেকে আমার আর ব্যাসার্ধের একটা গোলক আমি আঁকছি। ধরে নাও এরকম একটা গোলক আঁকলাম আর ব্যাসার্ধের, এটা হচ্ছে সেন্টার। তাহলে আমরা দেখব যে এইটা হচ্ছে আমার এখন গাউসীয় তল এস। বাইরের আধানের জন্য আমরা জানি নো ফ্লাক্স নো কন্ট্রিবিউশন, বাইরের আধানের জন্য কোনো কন্ট্রিবিউশন নেই, নো নেট ফ্লাক্স। কোথায় নেট ফ্লাক্স নেই? এসে, এসে কোন রকম ফ্লাক্স এক্সট্রা থাকবে না, কারণ এস ভেতরে আছে।
তাহলে এক্ষেত্রেও ইলেকট্রিক ফিল্ড গুলো ভেতরে যে আধান থাকবে তার জন্য রেডিয়াল ডাইরেকশনে হবে, আর এখানে যে সারফেস গুলো আমরা নেব ছোট ছোট সারফেস, সেই সারফেসের ডাইরেকশনও কিন্তু সেই রেডিয়াল ডাইরেকশনে হবে। তাহলে ই যেদিকে ক্রিয়াশীল সেদিকেই কিন্তু তোমার ডিএস ক্রিয়াশীল প্রতিটা পয়েন্টে। এখানে যদি আমি একটা সারফেস নিই তাহলে এই বরাবর ডিএস হবে, এখানে যদি আমি একটা সারফেস নিই তাহলে এই বরাবর ডিএস হবে, তাহলে যেদিকে ই সেদিকেই ডিএস। তাহলে এখানে যদি আমরা লিখি গাউসের উপপাদ্য অনুযায়ী, গাউসের সূত্রটা কি, ক্লোজ ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস সমান হচ্ছে কিউ এনক্লোজড বাই ইপসাইলন নট। কোন সারফেসের জন্য? এস সারফেসের জন্য। তাহলে কিউ এনক্লোজ কার জন্য হবে? যে সারফেসটা নিয়েছি তার অভ্যন্তরে থাকা আধানের সমান হবে। তাহলে আমরা এখানে দুটো ক্যালকুলেশন করতে হবে, একটা হচ্ছে ইন্টিগ্রেশনের ক্যালকুলেশন, একটা কিউ এনক্লোজের ক্যালকুলেশন। কিউ এনক্লোজ কত হবে? আমরা জানি রো সমান হচ্ছে মোট চার্জ কিউ, কিউ বাই 4/3 পাই আর কিউব হচ্ছে এর আয়তন ঘনত্ব আধানের। তাহলে আর ব্যাসার্ধে, তাহলে কিউ এনক্লোজ কত হবে? এই আর ব্যাসার্ধের যে আয়তন সেখানে কতটা আধান আছে সেটাই হচ্ছে আমার কিউ এনক্লোজ। তাহলে কিউ এনক্লোজ সমান হবে রো ইন্টু 4/3 পাই ছোট হাতের আর কিউব। তার মানে এখানে যদি আমরা বসাই, রো এর জায়গায় যদি বসাই কিউ বাই 4/3 কিউ বাই 4/3 পাই আর কিউব ইন্টু এখানে উপরে হচ্ছে 4/3 পাই ছোট হাতের আর কিউব। তার মানে কিউ এনক্লোজ কত দাঁড়াচ্ছে? কিউ এনক্লোজ সমান দাঁড়াচ্ছে 4/3 পাই কেটে যাচ্ছে, বড় হাতের কিউ ছোট হাতের আর কিউব বাই বড় হাতের আর কিউব। তাহলে এটা ক্যালকুলেশন হয়ে গেল। আর একটা হচ্ছে আমার এই বামপক্ষের ক্যালকুলেশনটা করতে হবে, যেটা খুব ইজি। কেন ইজি? কারণ হচ্ছে এখানে ই এবং ডিএস দুজনেই একই ডাইরেকশনে আছে, তাই ই এবং ডিএস এর মধ্যে যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটা হবে 0 ডিগ্রি। তাহলে আমরা ক্যালকুলেট করে দেখি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ই ডট ডিএস যেটা রয়েছে সেটা সমান হচ্ছে ই ক্লোজ ইন্টিগ্রাল এস ই ইন্টু ডিএস ইন্টু cos 0 ডিগ্রি। cos 0 ডিগ্রি মানে হচ্ছে 1। তাহলে ক্লোজ ইন্টিগ্রাল ই ইন্টু ডিএস। ই দেখো এই যে সারফেসটা রয়েছে এখান থেকে দূরত্ব সবারই আর, তাহলে ই এর মানটা একই হবে, তাহলে ইটা বাইরে বেরিয়ে আসবে, ক্লোজ ইন্টিগ্রাল ডিএস। আর এই যে আর ব্যাসার্ধের এখানে সমগ্র তলের যে ক্ষেত্রফল সেটা আমরা জানি কত হয়, 4 পাই r²। এটা হলো বাম পক্ষ। ডান পক্ষ কত হয়েছে? এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড কত হয়েছে? রাইট হ্যান্ড সাইড সমান হচ্ছে কিউ এনক্লোজ বাই ইপসাইলন নট। তার মানে কিউ আর কিউব বাই বড় হাতের আর কিউব ইন্টু নিচে হচ্ছে ইপসাইলন নট। দিস টু উইল বি ইকুয়াল। যদি ইকুয়াল হয় তাহলে তার ক্ষেত্রে আমরা কি বসাতে পারি? ই ইন্টু 4 পাই r² সমান হচ্ছে কিউ আর কিউব ডিভাইডেড বাই ইপসাইলন নট ইন্টু বড় হাতের আর কিউব। তাহলে দেখো এখানে r² কাটছে, এখানে আর কিউব কাটছে, একটা আর পড়ে থাকছে। আর এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে ই সমান হচ্ছে 4 পাই ইপসাইলন নট হচ্ছে, তাহলে 1/4 পাই ইপসাইলন নট ইন্টু কিউ আর বাই বড় হাতের আর কিউব। এবার আমাকে বলো এখানে এই যে ই এর এক্সপ্রেশনে কোনটা ভেরিয়েবল, ডান পক্ষে কোনটা ভেরিয়েবল, কোনটা সচল, কোন জিনিসটা আমরা গিভেন প্রবলেমের জন্য চেঞ্জ করতে পারি? কে বলতে পারবে? ভেরি গুড, ভেরি গুড। কারণ হচ্ছে আমি ছোট হাতের আর মানে হচ্ছে সেটা হচ্ছে আমার কেন্দ্র থেকে দূরত্ব, যে দূরত্বে আমি তড়িৎ ক্ষেত্র মাপতে চাইছি সেটা আমি চেঞ্জ করতে পারি। সেটা যদি কেন্দ্রে নিয়ে চলে যায় তাহলে কি হবে? তাহলে ই এর ফর্মুলা আমাদের দাঁড়ালো কি? ই সমান দাঁড়ালো 1/4 পাই ইপসাইলন নট কিউ বাই আর কিউব ইন্টু হচ্ছে আর। তাহলে এই দেখো এই যে পুরো পার্টটা, এই পুরো পার্টটা কিন্তু হচ্ছে কনস্ট্যান্ট। অনেকে আবার ফর্মুলাটা রো দিয়ে দিতে পছন্দ করে,
এই ফর্মুলাটা অনেকে আবার কিউ না দিয়ে রো দিয়ে পছন্দ করে, তাহলে তাদের ক্ষেত্রে আমরা কি করব, এখানে 1/4πε0 রাখবো। এই যে কিউ যেটা রয়েছে সেই কিউ এর জায়গায় আমরা লিখবো 4/3 πr³ ইন্টু রো, কিউ এর জায়গায় লিখবো বাই r³ ইন্টু আর। তাহলে সেক্ষেত্রে কি কি কাটবে, 4π কেটে যাবে, r³ কেটে যাবে, তাহলে এখানে পড়ে থাকবে ই সমান হচ্ছে সিম্পলি রো r বাই 3ε0। দিস টু এক্সপ্রেশন আর সেম এক্সপ্রেশন, এই দুটো হচ্ছে সেম এক্সপ্রেশন, এই দুটোর মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই। একটাতে টোটাল আধান বসানো আছে, একটাতে আধানের আয়তন ঘনত্ব বসানো আছে। দুক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি এই যে পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে কনস্ট্যান্ট। তার মানে আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে অভ্যন্তরে অভ্যন্তরে আমরা দেখতে পাচ্ছি ই ইজ প্রপোর্শনাল টু আর, ভেতরে ই ইজ প্রপোর্শনাল টু আর। তার মানে কেন্দ্রে কত হবে, কেন্দ্রে কত হবে, কেন্দ্রে আর সমান হবে 0, তাহলে ই সমান হবে 0। তাহলে সারফেসে কত হবে, উপরিতলে কত হবে, সেটা আমরা বার করি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফর্মুলা আমরা দেখতে পাচ্ছি দুটো ফর্মুলাই একই, 1/4πε0 কিউ বাই r³ ইন্টু আর, অর ই সমান রো বাই 3ε0 ইন্টু আর। তাহলে কেন্দ্রে আমরা দেখতে পেলাম কেন্দ্রে r ইকুয়াল টু 0, তাই ই ইকুয়াল টু 0। আর উপরিতলে তাহলে কি হবে, এই ফর্মুলা দিয়েই আমাদের ক্যালকুলেট করে ফেলতে পারবো একই জিনিস। উপরিতলে আর এর ভ্যালু কত বসবে, স্মল আর এর ভ্যালু ক্যাপিটাল আর বসবে। ভেরি গুড, কারণ ওটাই হচ্ছে আমার সারফেস। এই যে জিনিসটা রয়েছে সেখানেই যদি আমার এইটা হচ্ছে ক্যাপিটাল আর, সেখানেই যদি আমি স্মল পি বিন্দু রেখে দিই, তাহলে এটা তো আমার স্মল আর, তাহলে স্মল আরটা হবে ক্যাপিটাল আর। তখন দেখো ই এর ফর্মুলা এখানে যদি আমরা বসাই, এখানে যদি আমরা বসাই, তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি 1/4πε0 কিউ বাই r/r³ মানে হচ্ছে r²। এটুকু আমরা বলতে পারি। তাহলে এটুকু যদি ছবি আঁকি তাহলে কেমন দেখাবে, এইটুকু যদি ছবি আঁকি, যেমন আমরা গ্র্যাভিটেশনের সময় ছবি এঁকেছিলাম, একদম একই একটা ছবি পাবো। এইটা হচ্ছে তোমার আহিত ধাতু দিয়ে তৈরি অধাতব একটা তোমার সুষমভাবে আহিত একটা গোলীয় আধান দিয়ে তৈরি গোলক। তার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে তার ব্যাসার্ধ, এইটা হচ্ছে আর, এটা যদি আর ধরি তাহলে এইটা হচ্ছে 0, এটা কেন্দ্র, এটা হচ্ছে উপরিতল, এইটা উপরিতল, এইটা হচ্ছে কেন্দ্র। তাহলে কেন্দ্রতে হচ্ছে 0, সেখান থেকে সমানুপাতিক হারে এটা বাড়বে, প্রপোর্শনাল টু আর আকারে বাড়বে। তারপর আমরা বাইরেরটা ক্যালকুলেট করব, দেখি বাইরেরটা কি হয়। বাইরেরটা খুব ইজি। তাহলে আমরা এখানে কেন্দ্রে ক্যালকুলেট করলাম, উপরিতলে ক্যালকুলেট করলাম। এবার আমরা বার করব বাইরে। বাইরে বার করতে গেলে দেখো তাহলে এই যে আর ব্যাসার্ধের গোলক, এইটা হয়ে গেল ছোট, এটা হলো আর ব্যাসার্ধের গোলক। এখন পি বিন্দু আছে বাইরে, এখানে পি বিন্দু আছে কোন একটা জায়গায় বাইরে আছে, তার মানে এখানে এরকম একটা গোলক আমাদের নিতে হবে, বড় গোলক নিতে হবে, একটা বিশাল বড় গোলক এরকম নিতে হবে। কোনো জায়গায় একটা পি বিন্দু আছে, ধরে নাও এখানে আছে আমাদের পি বিন্দু, পি বিন্দু। তাহলে এইটা আমার এখন হচ্ছে এই যে ডিস্টেন্সটা, এইটা আমার এখন হচ্ছে স্মল আর। তাহলে এর ক্ষেত্রে ক্যালকুলেশন, এইটা আমার তখন হচ্ছে গাউসীয় তল, এইটাই গাউসীয় তল, যেটার নাম হচ্ছে এস, বদ্ধতল। তাহলে এর ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন ই ডট ডিএস সমান কিউ এনক্লোজড বাই ইপসাইলন নট। এক্ষেত্রেও তাই, ই যেদিকে, ছবি বাজে এঁকেছি বলে আমার এরকম দেখতে হয়েছে, ই যেদিকে সেদিকেই ডিএস, সেদিকেই ডিএস, ই যেদিকে, তাহলে এখানে ই যেদিকে সেদিকেই তোমার ডিএস, একই কেস। তার মানে এখানেও হবে ইন্টিগ্রেশন সারফেসের মধ্যে হবে ই ইন্টু ডিএস ইন্টু cos 0 ডিগ্রি সমান হচ্ছে কিউ এনক্লোজ মানে
ভেতরে এই টোটাল আধান আছে যেটা হচ্ছে কিউ, তাহলে কিউ বাই ইপসাইলন নট, তাহলে এটা হলো 1, তাহলে এই ইটা বাইরে বেরিয়ে আসবে, ক্লোজ ইন্টিগ্রাল অফ ডিএস যেটা হয় সেটা যা হচ্ছিল আগের মতনই তাই হবে। এইখানে হবে এই যে সমগ্র তলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার হবে, তাহলে ই সমান হচ্ছে ই ইন্টু 4 পাই আর স্কোয়ার সমান হচ্ছে তোমার কিউ বাই ইপসাইলন নট। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ই ইকুয়াল টু 1/4 পাই ইপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার। এটা কুলম্ব লয়ের মতো আমরা পাচ্ছি। তাহলে বাইরে দেখতে পাচ্ছি, বাইরের ক্ষেত্রে এই এই যে ফর্মুলা, সেখানে আমরা দেখতে পাচ্ছি বাইরে যদি আমি দেখি তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে ই আউটসাইড ইজ প্রপোর্শনাল টু 1/r²। আউটসাইড যদি আমি বলি, ইনসাইডে কি ছিল, ই প্রপোর্শনাল টু আর ছিল, কারণ তখন আধান বাড়তে বাড়তে যাচ্ছিল, তাই ইলেকট্রিক ফিল্ডটাও বাড়তে বাড়তে যাচ্ছিল। কিন্তু বাইরে যখন চলে যাচ্ছি তখন কিন্তু আর আধান বাড়ছে না, কিন্তু দূরত্বটা বেড়ে যাচ্ছে, তাই 1/r² আকারে ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু পি বিন্দুতে কমতে কমতে যাবে। তাহলে অ্যাজ এ হোল যদি আমরা ছবিটা আঁকি, তাহলে ই ই ইনসাইড, বলো কেউ প্রশ্ন? বড় হাতের কি হচ্ছে আধান, মোট আধান। বড় হাতের আরে তো আর নেই, আউটসাইডে চলে গেছি তো। বড় হাতের আর ব্যাসার্ধের, হ্যাঁ, এই বড় হাতের আর ব্যাসার্ধ তোই আমার গোলকটা, এটা হচ্ছে আমার গোলকটা, এর বাইরে তো আর কোনো আধান নেই। এখানেই যা আধান থাকার থাকবে, পজিটিভ বা নেগেটিভ যা বলবি, এখানেই থাকবে। আর আমি এখন এই যে বড় গোলকটা নিয়েছি, এর ব্যাসার্ধ হচ্ছে আর, এখানে আমার পি বিন্দু আছে, তাহলে আধান তো আমার এখানেই শেষ। বোঝা গেল? তাহলে ই ইনসাইড প্রপোর্শনাল টু আর হলো, ই আউটসাইড প্রপোর্শনাল টু হলো 1/r²। তাহলে গ্রাফ যদি আমরা দিই তাহলে কিরকম হবে ই এর গ্রাফ, আমরা আবার যদি ইনসাইড থেকে আউটসাইড যদি পুরোটা ক্যালকুলেট করি, তাহলে এইটা যদি আমার গোলকটা হয়, যেটা আহিত, সুষমভাবে আহিত গোলক, সুষম আহিত গোলক যদি আমি বলি, তাহলে সেক্ষেত্রে এইটা হচ্ছে আমার তল, তাহলে এই সারফেস পর্যন্ত এটা হচ্ছে সারফেস, তাহলে এই পর্যন্ত আমার হচ্ছে প্রপোর্শনাল টু আর, তারপর হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু আর স্কোয়ার, বা ইনভার্সলি প্রপোর্শনাল টু আর স্কোয়ার, 1/r² এর সাথে প্রপোর্শনাল। এইটা হচ্ছে আমার আর এর সাথে কেন্দ্র থেকে, এটা হচ্ছে সারফেস, এটা হচ্ছে বাইরে, তাহলে এইটা হচ্ছে অভ্যন্তর, এটা হচ্ছে বাইরে। ওকে, এই ডাইরেক্ট এই গ্রাফ কিন্তু পরীক্ষার সময় পড়ে যাওয়ার চান্স খুব বেশি, এবং এই ইনসাইডের যে দুটো ফর্মুলা, সেই দুটো ফর্মুলা কিন্তু খুব ভালো করে মনে রেখো, ওখান থেকে অনেক প্রবলেম পড়ে। বোঝা গেল? এই পর্যন্ত প্রত্যেকে একটু হ্যাঁ হু কিছু বলো, বুঝতে পারলে বলো, না বুঝতে পারলে আমি আবার বুঝিয়ে দেবো। কিন্তু ইট ইজ নট টাফ, ইট ইজ নট টাফ। বলো বুঝতে পেরেছো কি পারোনি, একবার আওয়াজ দাও দেখি শুনি। আর কেউ বুঝতে পারোনি? সে যদি বুঝতে পারছিনি, নম্রতা, নীলিমা, সবাই বুঝতে পেরেছো? সৃজা, অঙ্কিত, অনির্বাণ, অমর্ত্য আছিস? অমর্ত্য, অত নেই। অনুব্রত, অনুব্রত একদম তো পুরো দারুণ, এবার মনে হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে পড়বি সেরকম না, এনার্জি আছে? আছে, ভেরি গুড। ওকে, চলো তাহলে আমরা 1A ক্যালকুলেট করেছি, তারপরে ওগুলো হচ্ছে অল আর ভেরি ইজি। 1B, 1B হচ্ছে ধাতব সুষমভাবে আহিত, সুষমভাবে আহিত, আহিত ধাতব গোলক। তাহলে এখানে মজা কিসের, এখানে হোয়াই ইট ইজ ডিফারেন্ট, ফ্রম কেস 1A। 1A থেকে এটা আলাদা কিভাবে?
কেন আমরা এটাকে আলাদা করে পড়ছি, ধাতু 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 করছি কেন? চাই তুমি আধান ভিতরে দাও, এ আধান অভ্যন্তরে থাকবে না, তাহলে আধান অনলি বাইরে থাকবে। ঠিক বলেছো, আধান অনলি উপরিপৃষ্ঠে থাকবে। তাহলে অভ্যন্তরে আধান কত? অভ্যন্তরে মুক্ত আধান কত? শূন্য। তাহলে অভ্যন্তরে মুক্ত আধান যদি শূন্য হয়, তাহলে ই ইনসাইড নিয়ে আর কোনো গল্প নেই। ই ইনসাইড সমান হবে লাড্ডু। তাহলে কেস বিকাম ইজিয়ার। ভেতরে কোনো তড়িৎ ক্ষেত্র থাকবে না, কারণ অভ্যন্তরে কোনো রকম কোনো আধান নেই। যাই তুমি করো এখানে আহিত করো, আধান সব বাইরে চলে আসবে। মুক্ত আধানের কথা বলছি, যারা বন্ডে রয়েছে তাদের কথা বলছি না, আমি মুক্ত আধানের কথা বলছি। তার মানে এর ইনসাইডে ই ইনসাইড সমান হবে শূন্য, কারণ কিউ নাই। বাদ বাকি আউটসাইডে যা হয় তাই হবে, উপরিপৃষ্ঠে যা হয় তাই হবে। তাহলে এখানে আমার গল্পটায় কি হলো, ই ইনসাইড সমান হলো শূন্য, ই সারফেস মানে উপরিতল, এটা একই ফর্মুলা, 1/4πε0 Q/r²। ই আউটসাইড যেটা হয় সেটাও একই ফর্মুলা, কারণ সবগুলোর মধ্যে আর কোনো চেঞ্জ নেই, তফাৎ নেই। 1/4πε0 Q/r²। তাহলে এটা গ্রাফটা কেমন দেখতে হবে, এর গ্রাফটা দেখতে হবে একদম খুব ইজি। এইটা হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব, আর মানে হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব। এখানে হচ্ছে একটা গোলক রয়েছে, যে গোলকটা হচ্ছে ধাতব। ধাতব গোলক যদি হয়, তাহলে এই যদি উপরিপৃষ্ঠ হয়, এখানে তড়িৎ ক্ষেত্র যদি এই অক্ষে হয়, তাহলে এইটুকু হবে 0, শূন্য। তারপরে হঠাৎ করে এখানে একটা ভ্যালু পাবো, তারপর এটা 1/r² ভ্যারি করবে। তাহলে এইখানে হয়ে গেল শূন্য। এইটা হচ্ছে আর, এটা হচ্ছে শূন্য। বুঝেছো? হ্যালো, বুঝেছেন সবাই? অর্পণ, আছিস না পালালি? দেখো খুব ইজি, কিন্তু কিন্তু ধীরে 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 বুঝতে হবে, রসিয়ে বসিয়ে বুঝতে হবে, যাতে করে কোনো রকম ভাবে কোনো জায়গায় কোনো ভুল না হয়। ওকে, আমরা যখন এই ছোট্ট ছোট্ট থিওরি গুলো খুব ভালো করে আমাদের মজ্জায় একদম পুরোপুরি অ্যাসিমুলেট করে নেব, তখন আমরা বুঝতে পারবো যে বড় প্রবলেম গুলো কি করে অ্যাটাক করা যায়। সেগুলো আমরা করব, ধীরে ধীরে করব। নেক্সট, নেক্সট হচ্ছে খোলক। তাহলে কেস টু, কেস টু এ অ্যান্ড কেস টু বি এটা সেম। তার কারণ হচ্ছে, প্রথমত হচ্ছে খোলে আধান আছে, আধানটাই আমি সারফেসে দেওয়া আছে, সারফেসে আধান, এর ভেতর তো ফাঁপা, সারফেসে অনলি আধান। তাহলে এর ভেতরে কিউ ইনসাইড ইকুয়াল টু 0। তাহলে তার মানেই হচ্ছে ই ইনসাইড 0, ভেতরে কোনো আধান নেই, ভেতরে কোনো তড়িৎ ক্ষেত্রও নেই। এখানে যদি আমি কিউ আধান দিই, তাহলে সারফেস থেকে শুরু হয়ে যাবে। তাহলে ই ইনসাইড সমান হবে 0, ই সারফেস সমান যা ফর্মুলা ছিল সবগুলো সেম। ই সারফেস সমান 1/4πε0 Q/r²। ই আউটসাইড যদি আমি বলি, তাহলে সেক্ষেত্রে বলবো 1/4πε0 Q/r²। তার মানে এখানে গ্রাফ কি হবে, এখানে গ্রাফ হবে সিমিলার বা সেম টু কেস 1b। বলো, কারো কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন থাকলে বলো। এটা হচ্ছে খোলা সেল, সেলের ভেতরে কোনো আধান থাকে না, তাই এখানে তড়িৎ ক্ষেত্র হচ্ছে, এখানে তড়িৎ ক্ষেত্র হচ্ছে শূন্য, সারফেসে তৈরি হবে, এখান থেকে ঝপাং করে 1/r² আকারে কমবে। খুব ইজি, এখানে হচ্ছে 0।
এটা ইলেকট্রিক ফিল্ড, এটা 0, এটা হচ্ছে আর। ওকে, বুঝলি সবাই? এবার এবার আমরা ছোট ছোট জিনিস আমরা বুঝবো। এবার আরেকটি জিনিস, সেটা হচ্ছে ধরে নাও কখনো কখনো কোনো গোলীয় সারফেস, গোলীয় তলে, এটা ইম্পর্টেন্ট, গোলীয় তলের আহিত আহিত গোলীয় তলের পৃষ্ঠের কাছাকাছি, পৃষ্ঠের কাছাকাছি তড়িৎ ক্ষেত্র কত? এটা মাঝে মাঝে তোমার বিভিন্ন এমসিকিউ এ পড়ে, যে একদম পৃষ্ঠের কাছাকাছি যদি আমরা চলে আসি, তাহলে সেক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র কেমন হওয়ার সম্ভাবনা রয়েছে, কেউ বলতে পারবে? দেখো, আমরা দেখলাম যে কোনো গোলীয় পৃষ্ঠ যাই হোক না কেন, সেটা ধাতু হোক বা অধাতু হোক, যা দিয়ে তৈরি হোক, এর মধ্যে আধান যদি কিউ থাকে, এই সারফেসের ভেতরে আধান যদি কিউ হয়, তাহলে এখানে এর ব্যাসার্ধ যদি হয় আর, তাহলে এর পৃষ্ঠের কাছাকাছি মানে প্রায় প্রায় পৃষ্ঠ, তাহলে ই সারফেস যেটা হয় সেটা আমরা জানি 1/4πε0 কিউ বাই বড় হাতে আর স্কোয়ার হয়। এবার এইটা যেহেতু সুষমভাবে আহিত যদি হয়, ধাতু হলে তো সুষমভাবে হয়েই যাবে, অধাতু হলে নাও হতে পারে, ধাতু হয়ে গেলে চারিদিকে সুষমভাবে বন্টিত হয়ে যাবে যদি স্ফিয়ার হয়। যদি সুষমভাবে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে এই যে সমগ্র তল, তাহলে 4πr², সমগ্র তলে কিউ আধান রয়েছে, বন্টিত রয়েছে। তাহলে সিগমা যদি আমার হয় প্রতি একক ক্ষেত্রফলে আধান, মানে আধানের তলমাত্রিক ঘনত্ব যদি হয়, তাহলে এই কিউটাকে আমরা আবার লিখতে পারি, কিউ সমান আমরা লিখতে পারি, যদি সারফেসে শুধু আধান থাকে, অনলি সারফেসে আধান, সারফেসে আধান কার ক্ষেত্রে থাকবে? সারফেসে আধান থাকবে শুধুমাত্র ধাতুর ক্ষেত্রে বা খোলকের ক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি কিউ সমান 4πr² ইন্টু সিগমা, ক্ষেত্রফল ইন্টু একক ক্ষেত্রফলে আধান, সেটা হচ্ছে মোট আধান। এইটা যদি আমি এখানে বসাই, তাহলে আমরা কিন্তু আবার আমাদের আগের ফর্মুলায় ফেরত যেতে পারি, যেটা ধাতুর ক্ষেত্রে হয়েছিল। সেটা কি? সেটা যদি আমরা বসাই, তাহলে আমরা দেখতে পাবো যে ই সারফেস যদি মেটাল হয়, তাহলে আমরা পাচ্ছি 1/4πε0, কিউ এর জায়গায় লিখছি 4πr² ইন্টু সিগমা বাই r²। তাহলে এখানে আর স্কোয়ার কাটলো, এখানে 4π কাটলো, তাহলে পড়ে থাকলো আমার সিগমা বাই ε0। এটাও কিন্তু অন্য ধরনের একটা প্রুফ, যে ধাতুর পৃষ্ঠের খুব কাছাকাছি যদি যায়, তাহলে সেক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হয় সিগমা বাই ε0। ওকে, আমরা সিলেবাস মোটামুটি কভার করে ফেলেছি। এবার তোমাদের বিভিন্ন ডাউট, বিভিন্ন জায়গাকার বিভিন্ন ডাউট থেকে আমি দেখলাম যে একটা জিনিস তোমাদের কাছে একটা মাঝে মাঝেই তোমাদেরকে একটু বিপদে ফেলছে, সেটা হচ্ছে তলের দিক আর ক্ষেত্রফলের দিক। ঠিক, এটা নিয়ে আমাদের অনেকেরই সমস্যা হচ্ছে, তো আমরা এটাকে আরেকবার আমি একটু বলে দেবো। তাই এখানে ডান, আমাদের মোটামুটি সিলেবাস ডান। এবার থেকে আমরা প্রবলেম শুরু করব। ফার্স্ট ডিসকাশন, এটা হচ্ছে এই যে ফ্লাক্স যখন ক্যালকুলেট করছি, তড়িৎ ফ্লাক্স ফাই সমান আমরা লিখছি ই ডট এস। সাপোজ ধরছি তড়িৎ ক্ষেত্র কনস্ট্যান্ট, এটা তো আমরা জানি
ই যদি ধ্রুবক হয় মোটামুটি, তাহলে সেক্ষেত্রে এইটা হচ্ছে ফর্মুলা। এখন অসুবিধে হচ্ছে যে এই সারফেসটাকে নিয়ে। তাহলে এসটা কি? এই যে এস ভেক্টরটা লিখছি, এটার অ্যাকচুয়াল নাম কি? এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে, এটা হচ্ছে ক্ষেত্র ভেক্টর বা ক্ষেত্রফল ভেক্টর বা ক্ষেত্রফল ভেক্টর। তাহলে যেহেতু এটা একটা ভেক্টর, তাহলে এর একটা মান থাকবে আর একটা দিক থাকবে। তোমরা ছোটবেলা থেকে নিশ্চয়ই পড়েছো যে ক্ষেত্রফল ভেক্টর কিন্তু ডেঞ্জারাস জিনিস। যেদিকে তার তল, তার লম্ব হবে তার দিক। এবং যদি ক্লোজড তল হয়, কোনো বদ্ধ তল হয়, তাহলে ক্ষেত্র ভেক্টরের ডাইরেকশন কিন্তু তলের বাইরের দিকে হবে সবসময়, ভেতরের দিকে হয় না। তাহলে এক্ষেত্রে এই যে এস সারফেস যেটা আমরা দেখতে পাচ্ছি, তার মান হচ্ছে তলের এরিয়া। ক্ষেত্রফল যেটা, তার মান, যে ক্ষেত্রফলটা আমরা পাচ্ছি সেটা। আর দিকটা নিয়ে এটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যার জন্য আমাদের এই যে তোমার ফ্লাক্সের বিভিন্ন ক্যালকুলেশন আলাদা হয়ে যায়, কখনো 0 হয়ে যায়, কখনো বেশি হয়ে যায়, কখনো কম হয়ে যায়। তাহলে এখানে এখানে আমরা যেটা করতে পারি, এটা আমরা জানি যে এইটা যদি আমার তল হয়, অ্যাকচুয়ালি এইটা যদি আমার তল হয়, তাহলে ক্ষেত্রফল ভেক্টরের ডাইরেকশন হবে এইটা। তাহলে এইটা হচ্ছে দিক, এটা হচ্ছে দিক। তাহলে তলের সাথে লম্ব, তলের সাথে লম্ব যদি বদ্ধ তল হয়, যদি বদ্ধ তল হয়, তাহলেও তলের সাথে লম্ব হবেই, তলের সাথে লম্ব হবেই, এটা তো বটেই। প্লাস হচ্ছে এটি হচ্ছে তোমার বদ্ধ তলের বহির্মুখী। বহির্মুখী মানে এইটা যদি আমার তল হয়, এটা একটা বদ্ধ তল যদি হয়, ওপেন তলের ক্ষেত্রে তো উপর নিচ দুটোই হতে পারে, কিন্তু বদ্ধ তলের ক্ষেত্রে এখানে যদি আমি ডিএস বলি, তাহলে এইটা ডিএস এর ডাইরেকশন হবে। এখানে যদি আমি ডিএস বলি, তাহলে এইটা ডিএস এর ডাইরেকশন হবে। এখানে যদি আমি ডিএস বলি, তাহলে এইটা ডিএস এর ডাইরেকশন হবে। এখানে যদি আমি ডিএস বলি, এই বরাবর ডিএস এর ডাইরেকশন হবে। কিন্তু তলটা কিন্তু এইখানেই আছে সারফেসে, তার পারপেন্ডিকুলার ডাইরেকশনটা কিন্তু হচ্ছে তার দিক। এই দিকটা নিয়ে আমাদের বিভিন্ন কনফিউশন হয়, তার জন্য আমরা দুই একটা প্রবলেম করে নিতে পারি। নাম্বার ওয়ান, ধরে নাও বললো, আমরা এই প্রবলেমটা আগের দিন করেছিলাম, স্টিল আরেকবার তোমাদেরকে আমি বলার চেষ্টা করি। ধরে নাও যে এক্স ওয়াই বা কোন একটা ইলেকট্রিক ফিল্ড ধরো দিয়েছে, প্রদত্ত ইলেকট্রিক ফিল্ড ধরো দেওয়া আছে, ই সমান দেওয়া আছে ধরো 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 7k ক্যাপ। এবার বললো ওয়াই বা এক্স জেড তলে, তলে একটি বর্গাকার ক্ষেত্রের মধ্য দিয়ে ফ্লাক্স কত। বলে দিয়েছে যে বাহুর দৈর্ঘ্য, এই যে বর্গাকার ক্ষেত্রফল, তার বাহুর দৈর্ঘ্য ধরো দিয়ে দিয়েছে, কথার কথা 2 মিটার। তাহলে কি হবে? তাহলে অ্যান্সার কি হবে? এটা ধরে নাও এই ইলেকট্রিক ফিল্ডের ইউনিটটা হচ্ছে ভোল্ট পার মিটার। তাহলে ফ্লাক্স চেয়েছে 12 হবে, 12 বলেছে। তাহলে দেখো আমরা দেখি, এইটা যদি আমার এক্স হয়, এটা যদি ওয়াই হয়, এটা যদি জেড হয়, তাহলে এখানে এক্স জেড প্লেন বলতে বোঝাচ্ছে এখানকার একটা বর্গক্ষেত্রের প্লেন। তাহলে এই তলটা এক্স জেড প্লেনে যদি থাকে, তাহলে এই তলের ডাইরেকশনটা হবে, এস ভেক্টরটা এই বরাবর হবে, যেটা ওয়াই এর ডাইরেকশনের অনুরূপ। আর যার ক্ষেত্রফল কত, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 2 মিটার দিয়েছে, তাহলে ক্ষেত্রফলের মান কত হবে? ক্ষেত্রফলের মান হবে বাহু স্কোয়ার, মানে 2 2 4, 4 মিটার স্কোয়ার।
তাহলে ক্ষেত্রফল ভেক্টরটা কত হবে? এইটা হচ্ছে 4, ডাইরেকশন হচ্ছে y এর ডাইরেকশন, তার মানে 4 j ক্যাপ মিটার স্কয়ার। ইলেকট্রিক ফিল্ড কত দেওয়া আছে? এটা দেওয়া আছে E সমান দেওয়া আছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 7k ক্যাপ ডট ডট 4j ক্যাপ। তাহলে এখানে আমি জানি i k এর সাথে 0 হবে, তাহলে 4 3 12 ভোল্ট মিটার হবে অ্যান্সার। ঠিক বলেছো একদম। এই আইডিয়াটা ক্লিয়ার হলো? সবাই একটু আওয়াজ করো। সুমিয়া, আমাদের নীলিমা, আছিস? আর সবাই আছিস? ক্লিয়ার হলো? এটা নিয়ে কিন্তু কোনো কনফিউশন রেখো না। তলের সাথে লম্ব আর তল, যেমন ধরো আগের দিন যে প্রবলেমটা তোমাদের দিয়েছিলাম 2 নাম্বার, এরকম একটা হলো হলো একটা টিউব দিয়ে দিয়েছিলাম। এটা হচ্ছে হলো ফাঁকা, হলো সিলিন্ড্রিক্যাল টিউব। এবার এই বরাবর আমি দিয়ে দিয়েছি তোমাদের তড়িৎ ক্ষেত্র, এই বরাবর দেওয়া আছে ই। তাহলে ভেবে দেখ, এখানে যদি আমি সারফেস নিই, কোনো একটা সারফেস এখানে যদি নিই, তার তো এই দিকে ডাইরেকশন হবে ডিএস। এখানে যদি সারফেস নিই, তার এই দিকে ডাইরেকশন হবে ডিএস। তার মানে কি, এই যে এটাকে যদি আমি এই দিক দিয়ে তাকাই, সাইড ভিউ এই বরাবর যদি আমি তাকাই, তাহলে এইটা যদি আমার সিলিন্ডারের এটা হয়, তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে? ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ক্রস। ক্রস মানে আমরা কি জানি? পারপেন্ডিকুলার অ্যান্ড ইনটু দা পেপার। তাহলে এখানে ডিএস গুলো তো সব এই দিকে, সব ডিএস এই বরাবর। যেখানেই তুই ডিএস নিচ্ছিস সব পারপেন্ডিকুলার ডাইরেকশনে সমস্ত। তাহলে এখানে অলওয়েজ অলওয়েজ এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাকর্ডিং টু দা প্রবলেম অ্যাঙ্গেল বিটুইন ই অ্যান্ড ডিএস এটা সমান হচ্ছে অলওয়েজ 90 ডিগ্রি। তার মানে ফাই সমান হয়ে যাবে 0, cos 90 সমান 0 বলে 0 হবে। ওকে, নেক্সট 3 নাম্বার ডিসকাশন যদি আমরা করি, তাহলে একটা কথা আমরা বলেছিলাম ডি ওমেগা সমান, এই যে তল রয়েছে একটা তল, ডিএস একটা তল রয়েছে, সেই ডিএস এর জন্য কোন একটা কেন্দ্র থেকে আমরা একটা ঘনকোণের কনসেপ্ট আমরা দিয়েছিলাম। কোন একটা এই যে ঘনকোণ, এই ঘনকোণটাকে আমরা বলেছিলাম ডি ওমেগা। সেটা বলার সময় আমরা বলেছিলাম ডি ওমেগা সমান হচ্ছে ডিএস ভেক্টর ডট আর ক্যাপ বা আর ক্যাপ ডট ডিএস ভেক্টর বাই আর স্কোয়ার। এই কথাটা আমরা ডিসকাস করেছিলাম। তার মানে আর ক্যাপ বলতে এই যে আর ভেক্টরটা দাঁড়াচ্ছে, আর ভেক্টরটা দাঁড়াচ্ছে, তার ডাইরেকশনে একটা একক ভেক্টর হচ্ছে আর ক্যাপ। এবার সারফেসটা তো তেবড়ে তুবড়ে থাকতে পারে, তার জন্য তোমার এই যে পয়েন্টে ডিএস এর ডাইরেকশনটা উল্টো ডাইরেকশনে এরকম হতে পারে। এই যে অ্যাঙ্গেলটা থিটা, এই থিটার জন্য আমাদের এখানে এসেছিল ডিএস ডট আর সমান হচ্ছে ডিএস মান, আর এর মান হচ্ছে আর ক্যাপের মান হচ্ছে 1 ইন্টু কস থিটা। এটা মানে কি? এটা মানে আমি বলেছিলাম যে আর এর দিকে আর এর দিকে ডিএস এর উপাংশ, এটা মানেও যা, এটার সমান সমান হচ্ছে ডিএস এর দিকে আর ক্যাপের উপাংশ। কেন এই দুটো সমান গো? তার কারণ আমরা জানি, তার কারণ আমরা জানি এ ডট বি সমান হয় বি ডট এ। তাহলে কার উপর কার উপাংশ আমি নিচ্ছি, তার উপর কিন্তু এখানে কিছু নির্ভর করছে না, ডট প্রোডাক্ট বলে। এবং তার জন্যই এখানে আমার ডি ওমেগার ফর্মুলাটা আলটিমেটলি আমার কি দাঁড়িয়েছে? ডি ওমেগা সমান আমার দাঁড়িয়েছে ডিএস কস থিটা। দেখো, ডিএস ইন্টু 1 মানে ডিএস কস থিটা বাই আর স্কোয়ার দাঁড়িয়েছে। 3 নাম্বার, এটা সলিড অ্যাঙ্গেল নিয়ে ছোট ছোট তোমাদের কনফিউশন মাঝে মাঝে অনেক জায়গায় তৈরি হয়েছে। সেইগুলো আমি অনেকেরই, অনেকে মনে মনে বলতে পারে না, অনেকে বলে। তো সেই প্রবলেম গুলো যাতে সবারই কাছে জেনারেলাইজড ক্লিয়ার হয়ে যায়, তার জন্য এটা করে দিলাম। নাম্বার 4,
4 নম্বরের প্রবলেমটা হচ্ছে একটা প্রবলেম, সেটা হচ্ছে যে ধরে নাও গোলক দিয়েছে, তার রো সমান দিয়েছে কে ইন্টু আর। এটা তোমরা অনেকেই ঠিক করেছো। মানে আমরা যে আলোচনা করলাম সুষমভাবে আহিত আমরা বলেছিলাম, আহিত এটা আমরা ধরেছিলাম, এটা আমাদের ডিসকাশন ছিল। 2 1 a যেটা ছিল, এটা ছিল সুষমভাবে আহিত, এখানে সুষম নয়। এখানে রো ইজ নট কনস্ট্যান্ট, রো ইজ নট কনস্ট্যান্ট, বাট ইনক্রিজিং বা ডিক্রিজিং, যাই হোক না, ইট ইজ ফাংশন অফ আর। তাহলে সেক্ষেত্রে আমরা ক্যালকুলেশনের সময় কি করব? এক্ষেত্রে আমরা যেহেতু গোলক বলেছে, তাই ইট ইজ ইজি, গোলক যেহেতু একটা সিমেট্রি আছে, তাই গাউস থিওরেম ইউজ করা, কিন্তু গস থিওরেম যদি আমরা ইউজ করি তাহলে ইজিলি আমরা প্রবলেম সলভ করতে পারবো, এটা ইজিলি অ্যান্সার দেবে। তাহলে এক্ষেত্রে আমাদের গাউস থিওরেম অ্যাপ্লাই করতে গেলে কিন্তু নার্ভ ফেল করলে চলবে না, গাউসের থিওরেম যা সেটাই অ্যাপ্লাই করতে হবে। সেটা কি? সেটা সিম্পল, যে ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইকুয়াল টু কিউ এন ক্লোজ বাই ইপসাইলন নট। তাহলে এবার কিউ এন ক্লোজটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। ই ডট ডিএস গোলকের ক্ষেত্রে রেডিয়াল ভেরিয়েশন যেহেতু আছে শুধুমাত্র, তাই ই যেদিকে ডিএস সেদিকেই হবে। এবং এই দিককার যে ক্যালকুলেশন সেটা আমরা হাজার হাজার বার করেছি, যে আর ব্যাসার্ধের ক্ষেত্রে হবে ই ইন্টু 4 পাই r², যদি আর ব্যাসার্ধ হয়। এখন কিউ এন ক্লোজটা তোমার হচ্ছে ক্যালকুলেশন, এইটা নিড টু বি ক্যালকুলেটেড, যেটা আগে ইজিলি আমরা পেয়ে গেছিলাম। এখানে আমরা ইজিলি পেয়ে গেছিলাম কি করে? আমরা ধরেছিলাম রো কনস্ট্যান্ট, রো সমান কিউ বাই 4 পাই 4/3 পাই r³ যে ছোট আর ব্যাসার্ধের যে গোলক আছে তার আয়তন দিয়ে গুণ করে দিয়েছি, নিয়ে পটাশ করে আমরা ওখানকার কিউ এন ক্লোজ পেয়ে গেছি। এখানে পটাশ করে আমরা কিউ এন ক্লোজ পাবো না, কারণ এখানে রো কনস্ট্যান্ট নয়। তার জন্য দেখবে তোমরা অনেকেই ক্যালকুলেট করেছো, যে কিউ এন ক্লোজ ক্যালকুলেশন করার সময় তোমরা করেছো ইন্টিগ্রেশন রো ইন্টু ডিভি। এবার ডিভি মানে হচ্ছে, রো মানে হচ্ছে একক আয়তনে আধান, একক আয়তনে আধান, আর ডিভি হচ্ছে ক্ষুদ্র আয়তন। এবার গোলকের ক্ষেত্রে সিমেট্রিক ক্ষুদ্র আয়তন কি করে তৈরি করব? সেটা করার জন্য আমরা কি করব, এটা যদি গোলক হয় তার মধ্যে একটা আর ব্যাসার্ধের গোলক নেব, আর একটা আর প্লাস ডিআর ব্যাসার্ধের, বাবা যা ছবি আঁকছি গোলকের, এরকম একটা গোলক নেব। এগুলি সব কিন্তু গোলক, ছবি আঁকার জন্য ভুল ত্রুটি একটু মার্জনা করিও। তাহলে একটা হচ্ছে আর ব্যাসার্ধের গোলক, আর এইটা হচ্ছে আর প্লাস ডিআর ব্যাসার্ধের। ডিআর এতই ছোট যে আর 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 প্লাস ডিআর এর মধ্যে তফাৎ কিছু নেই। এবং এর মধ্যে আমি দেখার চেষ্টা করব, এর মধ্যে আমি দেখার চেষ্টা করব যে তোমার আধান যেটা আছে সেটা কত, সেটাকে আমরা ধরলাম ডিকিউ। তাহলে ডিকিউ সমান কত হবে? এই জায়গাটায় আমরা ধরে নিচ্ছি ডিআর এতই ছোট যে সেখানে রো এর কোনো ভেরিয়েশন হয়নি, সেখানে রো মোটামুটি কনস্ট্যান্ট ওই জায়গাকার মধ্যে। তাহলে আমরা লিখতে পারি যে এখানকার যে আধান সেটা হচ্ছে 4 পাই r² এর সমগ্র তলের ক্ষেত্রফল ইন্টু ডিআর, এটা হচ্ছে আয়তন 4 পাই r² ইন্টু ডিআর। 4 পাই r² হচ্ছে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সাথে ডিআর যদি গুণ করি তাহলে হবে আয়তন। তাহলে সেই আয়তন ইন্টু রো করলে আমি পাবো তোমার ওখানকার ডিকিউ। তাহলে ডিভি সমান কত হবে? এর আয়তন হচ্ছে ডিভি, ডিভি সমান হবে গোলকের ক্ষেত্রে সব সময়, এইটা হচ্ছে আমার প্রসেস, গোলকের ক্ষুদ্র আয়তন তৈরি করার প্রসেস হচ্ছে এটা। তাহলে বসিয়ে দিই, বসিয়ে দিলে আমরা দেখতে পাচ্ছি রো ইন্টু 4 পাই r² ইন্টু ডিআর। কিন্তু এখানে রো কিন্তু কনস্ট্যান্ট নয়, কোথা থেকে কোথায় করব? যদি সারফেসে ক্যালকুলেট করতে চাই, তাহলে যদি কিউ এন ক্লোজ যদি একদম সারফেসে করতে চাই, তাহলে 0 থেকে আর করব, করে দিই, আর রো এর জায়গায় বসিয়ে দিচ্ছি কে ইন্টু আর ইন্টু
4 পাই আর স্কোয়ার ইন্টু dr, লিমিট হচ্ছে 0 টু r। কনস্ট্যান্ট কে 4 পাই কনস্ট্যান্ট, কে কনস্ট্যান্ট, তাহলে 4 পাই কে বাইরে চলে গেল, ইন্টিগ্রেশন 0 টু বড় হাতের r, r কিউব ইন্টু dr। r কিউব ইন্টু dr এর ফর্মুলা হচ্ছে তোমার r টু দি পাওয়ার 4 বাই 4, তাহলে 4 পাই কে ইন্টু r টু দি পাওয়ার 4 বাই 4। এখানে একটা কে এসছে, এ এসছে, যা এসছে এসছে, আর এর ভ্যালু বসিয়ে দিলে এটাই দাঁড়াবে। তোমরা মনে রাখবে যে নির্দিষ্ট সমাকল যখন হয়, লিমিট থাকে, তখন কিন্তু সমাকলীয় কোনো ধ্রুবক থাকে না, তখন ভ্যালু বেরিয়ে যায়। তাহলে এইটা যদি আমার হয়, এখানে 4 কেটে গেল, তাহলে পড়ে থাকলো কে পাই কে আর টু দি পাওয়ার 4, এটা হলো কিউ এন ক্লোজ। তাহলে কি দাঁড়ালো আমার? তাহলে এইদিকে দাঁড়ালো কিউ এনক্লোজ সমান দাঁড়ালো পাই কে আর টু দি পাওয়ার 4, আর এইদিকে আমার ই ডট ডিএস সমান কত দাঁড়িয়েছে? এটা সামগ্রিকভাবে সবসময় একই বেরোয়, সারফেসে যেহেতু বলেছি, তাহলে এইটা হবে 4 পাই বড় হাতের আর স্কোয়ার। তাহলে এইটা বাই ইপসাইলন নট যদি আমি করি, তাহলে বাই ইপসাইলন নট হবে, এই দুটো সমান হবে। সমান করলে আমি কি পাবো? ই ইন্টু 4 পাই আর স্কোয়ার সমান হচ্ছে পাই কে আর টু দি পাওয়ার 4 বাই ইপসাইলন নট। তাহলে এখানে কি কাটবে? শুধু পাই কাটছে, তাহলে এখানে আর কাটছে, আর স্কোয়ার হচ্ছে, তাহলে ই সমান হচ্ছে কে আর স্কোয়ার বাই 4 ইপসাইলন নট। আরে এটা ছিল রে অ্যান্সার, না ভুলভাল কিছু করলাম? এটা অপশানে ছিল না, তোমাদের দেখবে অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি এরকম দিয়েছিলাম। এখানে অপশন ডিটা হবে, কিন্তু অপশন ডি এখানে 3 দেওয়া ছিল, 3 হবে না, এটা 4 হবে। তাই তো সুমিয়া, এটা পাঠিয়েছিলিস তো? এটাই তো? এটা কিন্তু আমাদের আলোচ্য টপিকের মধ্যে পড়ছে। এরপর নেক্সট হচ্ছে যদি ডাইপোল থাকে, ডাইপোল যদি বদ্ধ তলের মধ্যে থাকে, মানে এইটা ধর একটা বদ্ধ তল, এইটা হচ্ছে একটা বদ্ধ তল, এর মধ্যে ডাইপোল রয়েছে, মাইনাস কিউ প্লাস কিউ রয়েছে, তাহলে নেট ফ্লাক্স সমান হবে 0। কেন? কেন? কারণ এখানে দুখানা আধান আছে, দুখানা আধান আছে, একটা প্লাস কিউ এর জন্য, একটা মাইনাস কিউ এর জন্য। তাহলে প্লাস কিউ এর জন্য ফ্লাক্স কত হবে? এটা হবে কিউ বাই ইপসাইলন নট। মাইনাস কিউ এর জন্য ফ্লাক্স কত হবে? মাইনাস কিউ বাই ইপসাইলন নট। তাহলে নেট ফ্লাক্স কত হবে? সমান হবে 0। এরকম যদি 1000টা থাকে, 10,000টা থাকে, 50,000টা থাকে, আমাদের কোনো যায় আসে না। নেক্সট তোমাদের একটা প্রবলেম দিয়েছিলাম আমি দুটো, সেই দুটো প্রবলেম তোমরা কেউ করলে না, দুঃখে আমি প্রবলেম দেওয়া বন্ধ করে দিয়েছি। তারপর দাঁড়া, হ্যাঁ, এটা অনেকেই করেছো। নেক্সট দেখো, এখানে একটা কথা বলা আছে যে আহ, দুটো স্ফিয়ার আছে, হলো স্ফিয়ার, দুটি হলো স্ফিয়ার আছে, খোলক আছে, গোলীয় খোলক আছে। একটার ব্যাসার্ধ হচ্ছে, একটা এরকম আছে, একটা S1 আর একটা S2। এটা যারা যারা আমাকে করে পাঠিয়েছো প্রায় সবাই ঠিক করেছো। S1 এ আধান আছে বলছে কিউ, S2 তে আধান আছে 2Q। প্রশ্ন হচ্ছে রেশিও অফ দ্য ইলেকট্রিক ফ্লাক্স থ্রু S1 and S2। ফার্স্ট প্রশ্ন হচ্ছে, 1 নম্বর প্রশ্ন, রেশিও অফ ইলেকট্রিক ফ্লাক্স থ্রু S1 and S2। S1 এবং S2 এর মধ্যে দিয়ে তড়িৎ ফ্লাক্স কত? এগুলো কিন্তু খোলক,
তাহলে এস ওয়ান এর মধ্যে দিয়ে এস ওয়ান এর মধ্যে যা আধান আছে তাই আধান কত আছে কিউ, তাহলে কিউ বাই ইপসাইলন নট পুরো বোঝা যাচ্ছে। এস ওয়ান এর জন্য হচ্ছে শুধু এস ওয়ান সারফেসে আধান আছে কিউ, তাহলে এর জন্য ফ্লাক্স হচ্ছে যদি আমি ফাই ওয়ান ধরি তাহলে এটা পাতি কিউ বাই ইপসাইলন নট। এবার এস টুর ক্ষেত্রে যদি আমি দেখি তাহলে এস টু যে খোলক তার ভিতরেও কিন্তু এস ওয়ান ঢুকে রয়েছে, তাহলে এস টুর জন্য কিন্তু এইখানে এস টু আছে ঠিক কথায়, কিন্তু তার আগে এস ওয়ানও ঢুকে আছে, তার মানে এখানে আধান কিন্তু হচ্ছে মোট আধান যদি আমি বলি সেটা কিন্তু হচ্ছে কিন্তু তোমার এই ভেতরের কিউটাকেও আমার নিতে হবে, তাহলে থ্রি কিউ হবে। তাহলে এখানে ফাই টু কত হবে, ফাই টু সমান হবে থ্রি কিউ বাই ইপসাইলন নট। তাহলে ফাই ওয়ান ইজ টু ফাই টু সমান কত হবে, ওয়ান ইজ টু থ্রি। ফাই ওয়ান ইজ টু ফাই টু সমান হবে ওয়ান ইজ টু থ্রি। খুব ইজি প্রবলেম, কিন্তু কখনো কখনো ইজি প্রবলেম আমাদের করাটা খুব দরকার। এরপরে আবার এর নেক্সট যে প্রবলেমটা দিয়েছে নাম্বার টু, এটারই সাথে বলছে হাউ উইল দ্য ফ্লাক্স থ্রু দ্য স্ফিয়ার এস ওয়ান চেঞ্জ ইফ দ্য মিডিয়াম অফ দ্য ডাইলেকট্রিক কনস্ট্যান্ট ফাইভ ফিল্ড ইনসাইড এস ওয়ান। তাহলে এস ওয়ান এর মধ্যে এস ওয়ান এর মধ্যে কে ইকুয়াল টু ফাইভ এর একটি পদার্থ ঢুকিয়ে দেওয়া হলো, তাহলে এখন বলছে তাহলে ফাই ওয়ান যেটা আগে ছিল, আগে যেটা ছিল তোমার কিউ বাই ইপসাইলন নট, প্রশ্ন হচ্ছে এখন ফাই ওয়ান কত হবে, এখন এস ওয়ানে ফাই কত হবে, দিস ইজ প্রশ্ন। তাহলে এখন আর ইপসাইলন নট হবে না, তাহলে এখন এস ওয়ানে ফাই কত হবে, এস ওয়ানে ফাই যদি আমি বলি ফাই ওয়ান প্রাইম যদি আমি বলি তাহলে হবে কিউ বাই, এখন আর ইপসাইলন নট লিখতে পারছি না কারণ শূন্য মাধ্যম নয়, তাহলে ইপসাইলন লিখবো। আর আমরা জানি ইপসাইলন ইকুয়াল টু ইপসাইলন নট ইন্টু কে, কে এর মান কত এখানে 5, তাহলে বসিয়ে দিলে আমি পাবো ফাই ওয়ান প্রাইম সমান হচ্ছে কিউ বাই ফাইভ ইপসাইলন নট। তুমি বুঝতে পেরেছো না পারোনি? হ্যালো 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 হ্যালো। আর একটা প্রবলেম দেখো, একটা তোমাদের জেনারেল একটা প্রবলেম যদি আমরা দেখি এখানে, নেক্সট একটা প্রবলেম বলছে এ বল অফ রেডিয়াস আর ইউনিফর্মলি চার্জ উইথ ভলিউম ডেন্সিটি রো। তাহলে আর ব্যাসার্ধের একটি গোলক রো ঘনত্বের আধানে তৈরি বা আধান দিয়ে আহিত। বলছে ফাইন্ড দ্য ফ্লাক্স অ্যাক্রস the ball section formed by the plane located at r equal to from the center of the ball। আচ্ছা, বলেছে যে ওকে আর ব্যাসার্ধের একটি গোলক আধান দিয়ে তৈরি। এবার তোমাকে বলেছে যে আর জিরো ব্যাসার্ধের আর কেন্দ্র থেকে আর জিরো দূরত্বে, কেন্দ্র থেকে আর জিরো দূরত্বে যে সার্কেল তৈরি করা যাবে, আমি ছবিটা এঁকে দিচ্ছি, তৈরি হবে তার মধ্য দিয়ে ফ্লাক্স কত। ফ্লাক্স নিয়ে নানা রকম প্রশ্ন আমাদের পড়তেই পারে।
এটা ছবিটা আমি আগে প্রথম আঁকি। এইটা হচ্ছে গোলক, এইটা হচ্ছে তার কেন্দ্র, যার ব্যাসার্ধ ধরে নাও বলে দিয়েছে আর। কথার কথা, এখান থেকে r0 দূরত্বে এই r0 টা আবার বলে দিয়েছে যে লেস দ্যান আর। তাহলে ভেতরেই একটা r0 দূরত্বে একটা এরকম সার্কুলার ক্রস সেকশন তৈরি হবে। তো বলছে এর মধ্যে দিয়ে ফ্লাক্স কত? এটা যদি করতে চাও তাহলে আমরা আগে যেটা করেছিলাম যে এইরকম একটা কিউ আধান আছে, তার জন্য এরকম একটা এরিয়ায় ফ্লাক্স কত, সেই ক্যালকুলেশনের সামান্যটা এখানে কাজে লাগবে। কিন্তু আই হ্যাভ টু ক্যালকুলেট দিস। এটা আমাকে একটা ক্যালকুলেশন করতে হবে। এটা ডিরেক্ট অ্যান্সার যে পাঠিয়েছো আমাকে একটু অ্যান্সারটা পাঠিও, তাহলে আমি এটাকে একটা ট্রায়াল মারবো। ইট ইজ টাফ। এই প্রবলেমটা কিন্তু অন টাফার সাইড। এটা প্রত্যেকেই চেষ্টা করতে পারো। আমাকে অ্যান্সারটা পাঠিও, এটা আমি চেষ্টা করব। ওকে, নেক্সট। সহজ সহজ অঙ্কগুলো আগে আমরা করে ফেলি। এখানে যে দুটো প্রবলেম আমি দিয়েছিলাম সেই দুটো শর্ট ডাইপোলের প্রবলেম, ওই দুটো প্রবলেম কিন্তু তোমরা করো, আর একবার ট্রাই করো প্লিজ। ট্রাই 116, 117 নাম্বার প্রবলেম, প্রবলেম নাম্বার 116 and 117 given in the group। এটা চেষ্টা করো, এগুলো ভালো অঙ্ক। নেক্সট। আচ্ছা, আর একটা কনফিউশনের জায়গা যেটা তোমরা অনেকেই আমাকে পাঠিয়েছো, যে তোমাদের বইয়ের বিভিন্ন জায়গায় দেওয়া আছে। সাপোজ এই হচ্ছে একটা অর্ধগোলক। খুব ইন্টারেস্টিং একটা কনফিউশনের জায়গা তোমরা পাঠিয়েছো। এটা হচ্ছে অর্ধগোলক যার ব্যাসার্ধ আর। ঠিক, এই অর্ধগোলকের উপর ফাঁপা, এটা ফাঁপা অর্ধগোলক। ঠিক আছে, এই অর্ধগোলকের উপরে এই বরাবর একবার ইলেকট্রিক ফিল্ড ই। আবার সেই অর্ধগোলকটা একই অর্ধগোলক ধরে নাও আর ব্যাসার্ধের, ধরে নাও এই বরাবর ইলেকট্রিক ফিল্ড ভেতরে ভেদ করে যাচ্ছে। কিন্তু এই দুটোর মধ্যে ফ্লাক্সের কি তফাৎ হবে? ফ্লাক্স কত হবে? খুব ইম্পর্টেন্ট এটা আইডিয়া। এটাতে তোমাদের ই আর এস এর যে আহ, যে প্রজেকশন, সেই প্রজেকশনের কথাটা তোমাদের কাছে খুব ক্লিয়ার হয়ে যাবে। আমরা জানি যে ফ্লাক্স সমান হচ্ছে ফাই সমান হচ্ছে ই ডট ক্ষেত্রফল। তার মানে হচ্ছে এ ডট বি এর ফর্মুলা যদি তোমরা জানো, তাহলে আমরা জানি এ ডট বি মানে হচ্ছে, এ ডট বি যদি আমরা বলি, তার অ্যাকচুয়াল সংজ্ঞাটা হচ্ছে এ এর মান, এ এর মান ইন্টু এ এর উপর বি এর প্রজেকশন। এই দুটোর গুণফল ছিল এ ডট বি। তাহলে হ্যাঁ বলো, কেন মাইনাস? মাইনাস কেন হবে? মাইনাস কেন হবে বলো, মাইনাস কেন হবে? প্রথমত 4 পাই r² কেন হবে আমাকে বল। 4 পাই r² কেন হবে? তাহলে ইলেকট্রিক অবশ্যই পাই r² হবে। তার মানে
এখানে তোমাদের অ্যাকচুয়াল এটা টেকনিকটা কি? টেকনিক হচ্ছে যেদিক বরাবর টেকনিক হচ্ছে যেদিক বরাবর যেদিক বরাবর ই যাবে সেই দিক দিয়ে লাইট ফেলো, তলের উপর লাইট ফেলো। যে তল আছে, যে বস্তু আছে তার উপর লাইট ফেলো এবং তুমি ছায়ার এরিয়াটা দেখো। এটা হচ্ছে প্রজেকশন। তার মানে আমি এখান দিয়ে টর্চের লাইট মারবো আর এখানে তল রাখবো, তাহলে আমি এখানে একটা গোল দেখতে পাবো না? এটা এরকম দেখতে পাবো না আমি টর্চ যদি মারি? বাটির উপরে ধর তুই লাইট মারছিস, তাহলে নিচে ছায়াটা কি দেখবি? শুধু গোলটা দেখবি তো। সেটাই হচ্ছে প্রজেক্টেড এরিয়া। তাহলে এখানে আমি পাবো কিন্তু ই ইন্টু শুধু পাই আর স্কোয়ার। দিস উইল বি দ্য অ্যান্সার। এবার আমার প্রশ্ন হচ্ছে এটাই কি হবে, তোমরা কেউ বলতে পারবে? বলতে ভেরি গুড, ভেরি গুড। ই ইন্টু হাফ পাই আর স্কোয়ার। কি করে দেখি আমরা? এইটা হচ্ছে আমার ধরে নাও তল, এইটা হচ্ছে আমার অংশটা। এই বরাবর যদি আমি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য দেখতে পাই, দেওয়া আছে, তাহলে আমি এখানে এই বরাবর লাইট ফেলবো। কথার কথা, এই বরাবর লাইট ফেলছি, তাহলে এখানে ছায়াটা কিরকম হবে? ছায়াটা দেখো, আমরা এরকম একটা ছায়া দেখতে পাবো, যেটা বেসিক্যালি একটা অর্ধ বৃত্ত। তার মানে বুঝতে পারছো, ই একটা বস্তুর উপরই ই এর ডাইরেকশন যদি আমি চেঞ্জ করে দিই, তাহলে কিন্তু ফ্লাক্স কিন্তু চেঞ্জ হয়ে যায়। তাহলে এক্ষেত্রে কিন্তু হচ্ছে ফাই সমান হবে ই ইন্টু অর্ধেক বৃত্তর ক্ষেত্রফল, মানে হচ্ছে পাই আর স্কোয়ার বাই 2। বোঝাতে পারা গেল? যদি সম্পূর্ণ গোলক হতো তাহলে আমরা আহ, আচ্ছা, এখানে ফাঁপা না হয়ে সম্পূর্ণ যদি হতো, তাহলে তোমার জিরো হয়ে যেত। কেন জিরো হতো বলো তো দেখি? একবার এদিকে, ভেরি গুড, ভেরি গুড, একদম। তাহলে আমরা এইটাকেই আমরা একবার দেখি, নেক্সট প্রবলেম দেখি। ধরে নাও এইটা একটা বদ্ধ তল, এটা একটা বদ্ধ তল, বাইরে একটা তড়িৎ ক্ষেত্র আছে, তড়িৎ ক্ষেত্র রয়েছে বাইরে, ই তড়িৎ ক্ষেত্র। এই বদ্ধ তলে আবিষ্ট ফ্লাক্স কত? এই প্রশ্নটা যদি আমাদের কাছে থাকে, তাহলে অ্যান্সার হবে 0। তার কারণ এই বরাবর তড়িৎ ক্ষেত্র ই এইদিকে যদি হয়, এরিয়া তো সবসময় আমার এইদিকেই হবে, এইদিকে হবে। তাহলে এইখানে এই বরাবর আমি পাবো নেগেটিভ ফ্লাক্স, আর এই ডাইরেকশনটা এই পার্টে পাবো পজিটিভ ফ্লাক্স। দুটো মিলে হবে 0। তাহলে কোন একটা বদ্ধ তলে ফ্লাক্স কিন্তু 0 হয় যদি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কনস্ট্যান্ট হয়। ই যদি ধ্রুবক হয়, ই এর মান যদি আবার চেঞ্জ করে যায়, তাহলে তো আবার ফ্লাক্সের পরিমাণও চেঞ্জ করে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু কনক্লুশন করাটা টাফ। আর কোন ক্ষেত্রে 0 হবেই? যদি বাইরে কোনো আধান থাকে, কিউ যদি বাইরে থাকে, তার জন্য এটা যদি বদ্ধ তল হয়, তার জন্যও কিন্তু নেট ফ্লাক্স 0 হবে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমাদেরকে ক্লিয়ার করে নিতে হবে। তোমরা প্রবলেম করতে থাকো, বিভিন্ন ধরনের প্রবলেম করতে থাকো, এবং এই প্রবলেমগুলো যত করবে তত ফান্ডা ক্লিয়ার হবে, তত ক্লিয়ার হবে সব জিনিসপত্র। ঠিক আছে, এবার তোরা এবার মানে যতটা পারা যায় প্রবলেম, কালকে আমি বাছাই করা প্রবলেম কালকে করাবো, বাছাই করা
প্রবলেমস ডিসকাস করব। আর তোমাদের জন্য হচ্ছে ট্রাই টু কমপ্লিট অল এমসিকিউজ অ্যান্ড সালের প্রশ্ন যত আছে সব কমপ্লিট করো। যত ধরনের যা প্রবলেম আছে সব সালের প্রশ্ন, এমসিকিউ, আর অ্যাটলিস্ট তোমার নিউমেরিক্যাল প্রবলেম যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমার ওই বেসিক লেভেলস যেটা আছে সেটাকে কমপ্লিট করতেই হবে। বেসিক আর অ্যাডভান্স লেভেল, বেসিক লেভেল এগুলো কমপ্লিট করতে হবে। ওকে, চলো আজকে তাহলে এখানেই আমরা আমরা চ্যাপ্টারটা মোটামুটি থিওরিটিক্যালি শেষ করলাম, থিওরির পার্ট। তো একটু রিল্যাক্স যে আমরা একটা বড় একটা চ্যাপ্টার শেষ করেছি। নেক্সট চ্যাপ্টারটা খুব ইজিলি শেষ হবে, কিন্তু এই চ্যাপ্টারটার যে কনসেপ্ট সেই কনসেপ্ট গুলো কিন্তু পরের চ্যাপ্টারে লাগবে, তারপরের চ্যাপ্টারও লাগবে, তারপরের চ্যাপ্টারেও লাগবে। সামনে এই যে পরের যে চ্যাপ্টারটা আছে বিভব, সেটা ঝপঝপ করে হয়ে যাবে। এর থিওরি মোটামুটি ধরে নাও সামনে আমাদের শনি রবিবারের মধ্যে কমপ্লিট হবে। তারপরের সপ্তাহের মধ্যে ওর অঙ্ক টঙ্ক হয়ে যাবে এবং আমরা খুব কুইক কিন্তু শেষ করে ফেলতে পারবো। তারপর কারেন্ট ইলেকট্রিসিটি যখন যাবে তখন কিন্তু আমাদের স্পিডটা একটু ধীরে 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 বাড়বে। ওকে, চলো গুড নাইট, বাই।